আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে এসপির কাছে বিদ্যুৎ অফিসের চিঠি। গোপালগঞ্জে যেন এখন লোডশেডিংয়ের শহরে পরিণত হয়েছে। দিনে কিংবা রাতে সমানতালে চলছে তীব্র লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় বিদ্যুৎ থাকে না, ফলে প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ওজোপাডিকোর গ্রাহকেরা। লোডশেডিংয়ের এই পরিস্থিতিতে গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বা ওজোপাডিকো কার্যালয় ও উপকেন্দ্রের সাধারণ গ্রাহকদের হামলার আশঙ্কা করছে ওজোপাডিকো কর্তৃপক্ষ। এই ঘটনায় পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এরপর জানাবো, 50 লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি। চট্টগ্রাম নগরীর পাঁচলা এসে হামজারবাগে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। বাড়ির মালিকের অভিযোগ, দুপুরে তাদের বিদেশ ফেরত ছেলেকে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ভয়েস রেকর্ড পাঠিয়ে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তি। নম্বরটি ব্লক করে দেওয়ার পর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তাদের ভবনের বাসিন্দা সহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন 2026 সংসদ সদস্যদের বৈঠকের আহ্বান। আসন্ন রাষ্ট্রপতি 2026 নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ সদস্যদের বৈঠকের আহ্বান করেছে একটি গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ সংসদ সদস্যদের বৈঠকের আহ্বান করে গেজেটটি প্রকাশ করা হয়। এবারে জানাবো, গুলি করে একটা সেইটাই মরে বাকিটা যায় না স্যার বলা সেই পুলিশের কর্মকর্তা বরখাস্ত। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলন দমনকালে গুলি করি মরে একটাই যায় স্যার, বাকিটা যায় না মন্তব্য করে তীব্র আলোচনার মুখে পড়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক উপ কমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল হোসেন। চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, প্রধানমন্ত্রী তারেক রহমানকে 2 বার ব্রিক্স এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে দিল্লি, বললেন রণধীর জয়ছাল। ভারতে যাওয়ার জন্য তারেক রহমানকে দুইবার আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তারেক রহমান একবারও ভয়ে ভারতে যায়নি, কারণ তার জীবনে নিরাপত্তার শঙ্কা রয়েছে। অনেকেই বলছে যে তারেক রহমান গেলে জিয়াউর রহমানের মতো গুলি করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হবে, এমন চক্রান্ত করছে ভারত। এ কারণে এই ভয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে তারেক রহমান আর বিদেশে যেতে চান না, কারণ তিনি চান না যে তার পরিণতিও জিয়াউর রহমানের মতো হোক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার সংখ্যায় নিরাপত্তা চেয়ে পুলিশের এসপির কাছে বিদ্যুৎ অফিসের চিঠি। গোপালগঞ্জে এখন এক ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিশেষ করে গোপালগঞ্জের মানুষ তীব্র চরম আতঙ্ক এবং কষ্টের মধ্যে দিনানুপাত করছে। বিশেষ করে গোপালগঞ্জে যে ধরনের কার্যক্রম চলছে, তাতে করে আবারও দেশের মধ্যে এক ভয়াবহ কার্যক্রম শুরু হচ্ছে। গোপালগঞ্জে আসলে এই মুহূর্তে বিদ্যুৎ থাকে না বললেই চলে, তাই গোপালগঞ্জের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে সাধারণ মানুষ হামলা করতে পারে, এজন্য পুলিশের এসপির কাছে চিঠি পাঠিয়েছে বিদ্যুতের কর্মকর্তারা। এই ঘটনায় আসলে এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। গোপালগঞ্জে যারা রয়েছে, বিদ্যুতের যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও
এগিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সবাইকে খুব সুন্দরভাবে এই কার্যক্রমটি চালিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্যুৎ অফিসে হামলা হলে আরেকটি নিরাপত্তা আশঙ্কা করা হচ্ছে, সে কারণে এগুলো সবাইকে খুব গুরুত্ব সহকারে বলা হচ্ছে। ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি। চট্টগ্রাম নগরীর পাঁচলা এসে হামজারবাগে এক প্রবাসী ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। উক্ত প্রবাসী বিদেশে ব্যবসা করেন। এরপর তিনি বাড়ি আসলে হোয়াটসঅ্যাপ নম্বরে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তি নম্বরটি ব্লক করে দেওয়ার পর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তাদের ভবনের বাসিন্দাসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে যে বাড়িটি স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজের শ্বশুর বাড়ি। ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশের সদস্যরা। গতকাল সোমবার ১১টায় নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় হাজী মোহাম্মদ ইউসুফের বাড়িতে এই ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার দুপুরে। জানা যায় যে ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তার বড় ছেলে মোহাম্মদ শওকত দুবাই প্রবাসী। ২৫ বছর ধরে তারা নগরীর হামজারবাগে নিজস্ব বাড়িতে বসবাস করছেন। কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে ২ দিন পর গ্রেপ্তার হয়ে আজিজ এখন কারাগারে আছেন। মোহাম্মদ ইউসুফ বলেন, আমার ছেলে শওকত দুবাই থাকেন, আমিও ৪০ বছর বিদেশে ছিলাম। কয়েক মাস আগে আমার ছেলে দুবাই থেকে দেশে আসে। সোমবার দুপুরে তার হোয়াটসঅ্যাপে কল করে ভয়েস দিয়ে এক ব্যক্তি বলেন, আমি কাতার থেকে বলছি, আপনাদের অনেক টাকা পয়সা বাণিজ্য রয়েছে, আমাকে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আমি একটি ছোট ভাইকে পাঠাবো, তার হাতে টাকাগুলো দিতে হবে, তার নম্বরও SMS করে দেব, আর টাকা না দিলে সবাইকে প্রাণে মেরে ফেলবো। আমার ছেলে বিষয়টি আমাকে জানানোর পর আমি বললাম, উত্তর দেওয়ার দরকার নেই, তুমি ব্লক করে দাও। পরে অপর দিক থেকে ভয়েসটি মুছে দেওয়া হয়। এরপর রাত ১১টার দিকে আমাদের বাড়িতে গুলি করা হয়। দুটি গুলি বাড়ির গেটে লেগে আছে। এলাকা এবং পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিএনপি মানেই বিনোদন। বিএনপি ক্ষমতা আসার পরই দেশের মানুষের আর এখন নিরাপত্তা নেই। রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ সংসদ সদস্যদের বৈঠকের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সংসদ অধিবেশনের জন্য সবাইকে ডাকা হচ্ছে এবং সবাইকে নিয়ে সুন্দর করে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা সম্মতি হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সবাইকে নিয়ে সুন্দর একটি সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নির্বাচন কমিশন তাই সবাইকে সঙ্গে নিয়ে সবকিছু সুন্দরভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবস্থায় সবাইকে আমরা ব্যাপকভাবে কার্যক্রম চালানোর জন্য সবাইকে বলা হচ্ছে। পর্যন্ত সবাইকে দেখভাল করার জন্য এই বিষয়গুলো আরও জানানো হয়েছে এবং আরও বলা হচ্ছে, সবাইকে নিয়ে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই। সেজন্য নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনটিকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছে। নির্বাচন কমিশন বাংলাদেশটিকে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। এ অবস্থায় আমাদের সবাইকে আরও বেশি সজাগ এবং সমৃদ্ধ থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে। গুলি করে মরে একটা, বাকিটা যায় না, সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি সূত্র থেকে জানা গেছে যে খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা ইকবাল হোসেন ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি দেখিয়েছিলেন যে ছাড়, গুলি করে একটা, বাকিটা ছাড় যায় না। এই ঘটনাগুলো ঘটানোর পেছনে যেসব পুলিশের সদস্যরা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং ভবিষ্যতে তারা কখনো যেন এই ধরনের কোনো কার্যক্রম করতে না পারে সেই ব্যাপারটি নিয়েও কাজ করা হচ্ছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার ফ্যাসিস্টের হয়ে যেসব পুলিশের সদস্যরা কার্যক্রম চালিয়েছিল তাদের ব্যাপারগুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। ব্যাপারগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম চালানো হচ্ছে এবং সবকিছু খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিগত স্বৈরাচার সরকারের সময় বাংলাদেশটা
দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। বর্তমান বিএনপি সরকারও একইভাবে দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। অবস্থায় সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই এবং বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে তাই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে। অবস্থায় দেশটাকে আসন্ন এই বিপজ্জনক পর্যায় থেকে বেরিয়ে এনে দেশটাকে আবারও সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বর্তমান সরকার নিয়ে যেতে চায়, কিন্তু সরকার আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে বর্তমান সরকার যে ভয়াবহ বিপর্যয়কর কার্যক্রমের মধ্যে ফেলে দিচ্ছে সেখান থেকে আসলে বেরিয়ে আসার কোনো আর উপায় থাকবে না।